আচ্ছা। তো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা রাশিকে আমরা তিনটা ভাগে ভাগ করি। তিনটা ভাগটাকে আমি যদি বলি যে প্রথম, আচ্ছা এটাকে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি। তাহলে আমরা জানি প্রত্যেকটা রাশিকে তিনটা ভাগে ভাগ করা যায়। তো সেটা হলো 1 ডিগ্রি থেকে শুরু করে 10 ডিগ্রি পর্যন্ত, আবার 10 ডিগ্রি থেকে শুরু করে 20 ডিগ্রি পর্যন্ত, আবার দেখা গেলো 20 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি পর্যন্ত। এটাকে আমরা, এই যে এক একটা পার্টকে আমরা দ্রেক্কান বলি, ঠিক আছে? এটাকে আমরা বলি প্রথম দ্রেক্কান, প্রথম দ্রেক্কান। এটাকে আমরা বলবো দ্বিতীয় দ্রেক্কান, আর এটাকে আমরা বলি তৃতীয় দ্রেক্কান। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দ্রেক্কান কি জিনিস তো আপনারা বেদিক জ্যোতিষে পড়েছেন, বেদিক অ্যাস্ট্রোলজিতে আপনারা জানেন যে আমরা এক একটা রাশিকে তিনটা ভাগে যদি ভাগ করে থাকি তাহলে 10 ডিগ্রি করে, অর্থাৎ টোটাল 10 ডিগ্রি মানে হচ্ছে প্রথম দ্রেক্কান। আবার 10 থেকে 20 ডিগ্রি মানে হচ্ছে দ্বিতীয় দ্রেক্কান। এভাবে দ্রেক্কানটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি প্রথম দ্রেক্কানে? এই যে আমরা প্রথম দ্রেক্কানে যদি কোনো গ্রহ পড়ে থাকি, কারণ এই প্রথম দ্রেক্কানে শক্তিশালী হয় কয়েকটা গ্রহ। সেটা কিরকম? যেমন প্রথম দ্রেক্কানে রবি এবং মঙ্গল কিন্তু শক্তিশালী হয়। বা আচ্ছা, কমা দিলে কি, হ্যাঁ, রবি মঙ্গল শক্তিশালী হয় প্রথম দ্রেক্কানে, একটু ভালো করে বুঝুন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের যে দ্বিতীয় দ্রেক্কান বা দ্বিতীয় দ্রেক্কানে শক্তিশালী হয় বৃহস্পতি এবং হচ্ছে শুক্র। আর যে তৃতীয় দ্রেক্কানে শক্তিশালী হয় আমাদের শনি এবং চন্দ্র, শনি এবং চন্দ্র। এটা হচ্ছে আমাদের টোটাল মানে দ্রেক্কানের যে ফল। তাহলে এখন ধরলাম আপনার রবি কিংবা মঙ্গলের ডিগ্রি যদি 1 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে প্রথম দ্রেক্কানে পাবে এবং এরা শক্তিশালী হবে। আবার বৃহস্পতি এবং শুক্র যদি 10 থেকে 20 ডিগ্রি বা 20 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে এটা দ্বিতীয় দ্রেক্কানে শক্তিশালী হবে। আর শনি চন্দ্র এরা যদি আবার ধরলাম 20 থেকে 30 ডিগ্রির মধ্যে রয়েছে তাহলে তারা শক্তিশালী হবে। তো সেক্ষেত্রে আমরা দুটা বিষয় আমরা দেখব। একটা হচ্ছে ওষুধ, আমরা যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলোর মোটামুটি দুটো ফর্ম রয়েছে। একটা হলো ট্যাবলেট আকার, ট্যাবলেট ভার্সন, আর একটাকে বলা হচ্ছে সিরাপ, সিরাপ ভার্সন, তাই না? বাচ্চাদেরকে আমরা সিরাপ দিয়ে থাকি, বা আমরা যারা একটু অ্যাডাল্ট তাদেরকে আমরা ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকি, ডক্টর অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সিরাপও খেয়ে থাকি। তো এখন এই যে আপনার জীবনে বা একজন পেশেন্টের, বা আপনি যখন কারো জন্মছক দেখবেন কোনো একটা ক্লায়েন্টের, সে কি ধরনের মেডিসিন খেলে তার জন্য ভালো হবে, কোন ভার্সনের মেডিসিন খেলে তার মানে রোগটা থেকে দ্রুত আরোগ্য লাভ করবে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে ধরলাম তাহলে ট্যাবলেট, তাহলে ট্যাবলেট বলতে কাকে বোঝাবো, কে বলতে পারবেন? কারো কোনো আইডিয়া বা কোনো আনুমানিক কোনো ধারণা আছে ট্যাবলেট মানে কোন গ্রহ? আচ্ছা, কোনো আইডিয়া নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি আপনাদের আইডিয়া নেই। আমি বলে দিচ্ছি ট্যাবলেট মানে হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে ট্যাবলেট ভার্সন, একটু হার্ড আর কি, মানে শুষ্ক, যেটা হার্ড প্রকৃতি। আর লিকুইড যেগুলো, তাহলে লিকুইড মানে হচ্ছে, এটা পারবেন আশা করি, বলুন তো। চন্দ্র শুক্র। চন্দ্র, ভেরি গুড। চন্দ্র শুক্র। লিকুইড মানে হচ্ছে চন্দ্র। আবার লিকুইড না মানে বিভিন্ন ক্রিম, যেমন বিভিন্ন ক্রিম রয়েছে, আমরা ক্রিমও যদি বলি, ক্রিম বা জেল, ঠিক আছে, এই জাতীয় যা কিছু আছে সবকিছুই চন্দ্র, হ্যাঁ। এটাকে আমরা একটু এইভাবে লিখলে ভালো হবে আমাদের পাবলিক দিয়ে। ঠিক আছে, তাহলে লিকুইড, ক্রিম, জেল জাতীয় যা কিছু রয়েছে সবই হচ্ছে চন্দ্র। বোঝা গেল তো এতটুকু? আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে? আমি কি ট্যাবলেট খেলে ভালো হবে নাকি আমাদের লিকুইড সিরাপ খেলে ভালো হবে, সেই বিষয়টা আমাদের জানাটা প্রয়োজন। এই আজকের ক্লাস আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। মেডিকেল অ্যাস্ট্রোলজি তো অনেক বিশাল একটা সাবজেক্ট, এটা আসলে এত শর্টকাটে শেখা মানে বলে কয়ে শেষ করা যাবে না। আচ্ছা, তো ধরলাম কারো মঙ্গল, এখানে আমরা যেহেতু ট্যাবলেট মানে মঙ্গল আর চন্দ্রমা মানে লিকুইড, তো ধরলাম কারো মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, ধরলাম কারো মঙ্গল 8 ডিগ্রিতে রয়েছে, তার মানে শক্তিশালী সেই।
এতটাই পাওয়ারফুল অবস্থানে রয়েছে, দেখুন এই যে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে যদি মঙ্গল থাকে, পাওয়ারফুল। তাহলে আমরা তাকে প্রেসক্রাইব করবো, যদি আপনি ট্যাবলেট ভার্সনটা খেয়ে থাকেন, ডক্টরকে বলবেন যে আপনার ট্যাবলেট ভার্সন আছে কিনা। ডক্টরকে আবার বুঝাতে যাবেন না, এসে অ্যাস্ট্রোলজি, তো ডক্টর তো তার মতো দিবে। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার মানে আমার ট্যাবলেটের চেয়ে আমার সিরাপটা ভালো লাগে, সিরাপ দিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা, সেটা একটু চিন্তা করে দেখুন। ট্যাবলেট দিয়ে যায় কিনা, তাহলে 8 ডিগ্রি বা 1 থেকে 10-এর মধ্যে থাকলে মঙ্গল, তাহলে অবশ্যই ট্যাবলেট খাওয়াটাই বেটার। আবার এদিকে চন্দ্র যদি কত ডিগ্রির মধ্যে থাকে, মানে 20 থেকে ধরলাম 30, অর্থাৎ ধরলাম 25 ডিগ্রিতে রয়েছে, কেমন, 25, তাহলে আপনি সিরাপ খেলে কি হবে, ভালো হবে। তাহলে এটার জন্য আমরা সিরাপ বলবো, বা লিকুইড জাতীয় যে ক্রিম জাতীয় যা যা রয়েছে, আর এটা হচ্ছে টোটাল ট্যাবলেট, TEB, ঠিক আছে, ট্যাবলেট। এই হচ্ছে আমাদের একটা পার্থক্য, ঠিক আছে। তো দেখো, আপনাদের কারো ছক থাকলে তো বলুন, তো আমি দেখি আপনাদের কি কি খেলে ভালো হবে। ডিগ্রি সহ বলতে হবে, কিন্তু ডিগ্রি সহ মনে আছে কিনা, যদি জানা থাকে তো বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, শুধু কি মঙ্গলেরটা হ্যাঁ, না পুরা চক? না না না, পুরা মঙ্গল এবং চন্দ্রের ইয়েটা বলবেন। স্যার পুরা চকটা বলবো? না না না, শুধু মঙ্গলটা বললে হবে, মঙ্গল কত ডিগ্রি আর চন্দ্র কত ডিগ্রি ও রয়েছে। মঙ্গল আঠাশ স্যার, ডিগ্রিতে আছে। মঙ্গল হচ্ছে 26 ডিগ্রিতে। কোন রাশিতে আছে মঙ্গল, কোন রাশিতে 26 ডিগ্রি আছে? বৃষ মঙ্গল রাশিতে। 28 ডিগ্রিতে আছে, অগ্নি রাশিতে আছে, সিংহ রাশিতে। একজন একজন বলুন, একজন একজন বলুন। প্রথমে রূপন বাবু বলুন, রূপন বাবুটা বলেন, বৃষ রাশিতে মঙ্গল কত ডিগ্রি? 26 ডিগ্রি। 26 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, আর চন্দ্র? হ্যাঁ, চন্দ্র হচ্ছে শনি, শনি রাশি শনিতে 2 ডিগ্রি। কি, চন্দ্র দুই কোন ডিগ্রি রাশিতে আছে ওটা বলবেন, কত ডিগ্রি আছে। হ্যালো। কি ঝামেলা। স্যার মঙ্গলটা 28 ডিগ্রিতে সিংহ রাশিতে। আচ্ছা আচ্ছা, আপনারটা বলি তাহলে, মঙ্গলটা হচ্ছে 28 ডিগ্রিতে সিংহ রাশি, আচ্ছা আচ্ছা, আর চন্দ্র? চন্দ্র আছে মিথুন রাশিতে 60 ডিগ্রিতে। ডিগ্রিতে। এ, মিথুনে কুম্ভতে 60 ডিগ্রি। 60 ডিগ্রি না, ডিগ্রি। চন্দ্র 60 ডিগ্রি। আচ্ছা, তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভিন্ন হয়ে গেছে। মানে আমি রুল বাবুকে বলছি, যেমন আপনার ক্ষেত্রে মঙ্গল 28 ডিগ্রিতে চলে গেল, আর চন্দ্র চলে আসছে একেবারে উল্টো হয়ে গেছে। মানে এই ক্ষেত্রে আমরা কি করবো, এখন তো এখন চন্দ্র পাওয়ারফুল না, আবার মঙ্গলও পাওয়ারফুল না, আর সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে কাছাকাছি কোনটি রয়েছে। সবচেয়ে প্রথমত, আমরা যদি ভিন্নতা আসে বা দুর্বল থাকে, আমরা ট্যাবলেট ভার্সনও খেতে পারি, বা আমাদের এই সিরাপ ভার্সনও আমরা খেতে পারি। দেখতে হবে আমাদের কাছাকাছি কোনটি রয়েছে। যেমন আমাদের প্রথমে বললাম যে চন্দ্র ডিগ্রি হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি, তাহলে চন্দ্র ডিফারেন্সটা 7 ডিগ্রি, মানে বিশাল ডিফারেন্স রয়েছে। মানে 7 থেকে তাহলে 20 থেকে আমরা 7 মাইনাস করে দেবো। তাহলে 20 থেকে 7 মাইনাস করলে কত আসে বলুন। আরো 21 ডিগ্রি বাকি আছে। 13, তাই না? 21 ডিগ্রি বাকি। কি, 21 ডিগ্রি, 13 আর 7 কত, 20 না? আচ্ছা, এরপরে হচ্ছে মঙ্গল, মঙ্গল হচ্ছে 1 থেকে 10, তাহলে মঙ্গল এখানে 28 ডিগ্রি রয়েছে। তাহলে 28 থেকে 10 মাইনাস করে দেবো, 28 থেকে 10 মাইনাস করলে কত আসে দেখেন। তাহলে 10 মাইনাস করলে আমাদের আসবে মোটামুটি 18। হ্যাঁ, 13 আর 7 20। হ্যাঁ, তাহলে 18, তাই না? তাহলে ডিফারেন্সটা কার বেশি, কার ক্ষেত্রে ডিফারেন্সটা বেশি, মঙ্গলের ক্ষেত্রে, তাই তো? তাহলে মঙ্গলের থেকে হ্যাঁ স্যার। 28 থেকে 10 মাইনাস করলে তো আমরা মোটামুটি 18 ইয়ে পাবো, না না আরো বেশি আসবে। তাই 18 মাইনাস করলে আমরা 10-এর কাজ করতে পারবো, ঠিক আছে, মানে 10 পর্যন্ত কাজ করতে পারবো। তাহলে আমাদের এখানে আহ 18 বিশাল ডিফারেন্স হচ্ছে মঙ্গল, তার মানে সবচেয়ে কাছাকাছি এটা, সেটা হলো আপনার এই চন্দ্র। তাহলে আপনি লিকুইডটা খেলে আপনার জন্য, মানে সিরাপ জাতীয় বা হোমিওপ্যাথি যদি আপনি খান, আপনার জন্য সুস্থতার হারটা বেড়ে যাবে দ্রুত।
তবে আপনি ট্যাবলেট বাসানো নিতে পারবেন, যেহেতু আপনার মধ্যে সম্পূর্ণভাবে ভিন্নতা রয়েছে আর কি। ওকে। আচ্ছা, আর এবার বলুন যে আমাদের রূপম বাবু, আপনার তো বলেছেন ডিস্টার্ব করো না সবসময়, এটা মানে নেটওয়ার্কের প্রবলেম যেখানে থাকেন। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিলাম তাহলে, যাই হোক, প্রথম 1 থেকে 10 ডিগ্রি যদি চন্দ্রের ডিগ্রি হয়, তাহলে মঙ্গলের ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাবলেট বলবো আমরা, ট্যাবলেট নেওয়ার জন্য। আর যদি চন্দ্রের ডিগ্রি যদি 20 থেকে 30 ডিগ্রির মধ্যে হয়, তাহলে অবশ্যই আমরা প্রেফার করব সিরাপ নেওয়ার জন্য। ঠিক আছে। আমারটা হচ্ছে আর যদি আর যদি আমরা শুক্র পাই, আর যদি আমরা শুক্র থাকে, কুম্ভ ধরলাম শুক্র রাশিতে 2 ডিগ্রি। 10 থেকে 20 ডিগ্রি রয়েছে শুক্র, তাহলে সেক্ষেত্রে আমরা কুম্ভ রাশিতে আয়ুর্বেদ, ইউনানি কিংবা কবিরাজকে প্রেফার করবো। দেখুন, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না। কুম্ভ কি বলেন? আপনার কথা, প্রত্যেকটা কথায় রাশিতে আপনার দুই কেটে কেটে দুই আসতেছে। ডিগ্রি স্যার। স্যার, আমার কুম্ভ রাশিতে 2 ডিগ্রি চন্দ্র। না, হবে না। ঠিক আছে, কুম্ভ রাশিতে চন্দ্র হলেও আপনার ক্ষেত্রে একই ব্যাপার, আপনি লিকুইড নিতে পারবেন, ট্যাবলেট দুটো ফর্মে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো যাই হোক, এই এই টপিকটা কি আমরা কি বুঝতে পেরেছি সবাই? এই টপিকটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সিরাপ এবং পাওয়ারটা একটু বেশি। স্যার টপিকটা একটু পরিষ্কার হলো না স্যার, টপিকটা একটু পরিষ্কার হলো না। টপিকটা পরিষ্কার হলো না, তাহলে আমরা আরেকটু একটু বুঝাই। সেটা আমি বলছিলাম যে প্রথম দ্রেক্কানে শক্তিশালী হয় রবি এবং মঙ্গল। তাহলে মঙ্গলের ডিগ্রি যদি 1 থেকে 10 ডিগ্রি হয় কারো জন্মছকে, তাহলে আমরা বলবো যে আপনি ট্যাবলেট ভার্সনটা নিলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে, আপনার সুস্থতা দ্রুত হতে পারবেন। এটা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, একইভাবে আমাদের 20 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি চন্দ্রের ডিগ্রি থাকে, তাহলে আমরা তাকে বলবো আপনি সিরাপ নেবেন। সিম্পল ব্যাপার। কারণ তৃতীয় দ্রেক্কান, অর্থাৎ তখন তৃতীয় দ্রেক্কানে পড়ে না, তৃতীয় দ্রেক্কানে চন্দ্র এবং শনি কি হয়, শক্তিশালী হয়। আবার কারো যদি শুক্রের ডিগ্রি যদি 10 থেকে 20 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টও নিতে পারবেন। আয়ুর্বেদ বা বনজি, কবিরাজি এই ধরনের ট্রিটমেন্ট নিলে সেক্ষেত্রে আপনার জন্য সুস্থতার পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা। তাহলে স্যার এখানে হোমিওপ্যাথিক যা আছে তা চন্দ্রকে নির্দেশ করে, হ্যাঁ। অ্যালোপ্যাথিক নির্দেশ করে রাহু এবং রবিকে, রাহু। এবং আয়ুর্বেদিক বা অন্যান্য কবিরাজি ইন্ডিকেট করে আপনার ভেনাসকে, এবং তন্ত্র, এই তিনটা বিশেষত তিনটার তো আমাদের প্রাধান্য বেশি। তিনটা প্রাধান্য না, আমরা আসলে মেডিকেল ট্রিটমেন্টে এখন বর্তমানে অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিকটাই আমরা নিয়ে থাকি। অথবা অনেকে বলে যে না, আমি অ্যালোপ্যাথিক খাই না, আমি শুধু সরি হোমিওপ্যাথিক খাই না, আমি অ্যালোপ্যাথিক খাই। তাহলে অ্যালোপ্যাথিকের মধ্যে দুটো ভার্সন, একটা হলো সিরাপ ভার্সন, একটা হলো ট্যাবলেট ভার্সন। তো সেই জন্য আমরা অ্যালোপ্যাথিকটাকে, যেহেতু সবাই বর্তমান সায়েন্স অনুযায়ী এস্টাবলিশড, তাহলে আমরা অ্যালোপ্যাথিকের মধ্যেই কাকে ট্যাবলেট দেবো আর কাকে আমরা প্রেফার করব সিরাপ, সেটা জানার জন্য হচ্ছে আজকের এই মানে এই অংশটা আর কি। বোঝা গেল? এবার আপনি যে তন্ত্র আয়ুর্বেদ, এগুলো তো ভিন্ন ব্যাপার, এগুলো এখনকার বর্তমান সময়ে খুব একটা চলে না। ঠিক আছে। বর্তমান রোগ ব্যাধির ক্ষেত্রে আসলে আমরা এগুলো নিই না। রোগ ব্যাধির ক্ষেত্রে আমরা তো আর তন্ত্র আয়ুর্বেদ এগুলোর উপরে আমরা ডিপেন্ড করতে পারি না বর্তমানে আধুনিক যুগে আর কি। সেগুলো দিয়েও হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলে চলে আর কি, যেখানে একটু অনুন্নত বা শিক্ষা অনেকটা যায়নি, সেক্ষেত্রে আমরা ওই ধরনের ট্রিটমেন্ট, বিশ্বাস যাদের জোরালো, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে শনি রয়েছে, শনি এখানে শুক্র রয়েছে, শুক্র থাকলে অবশ্যই আমরা আয়ুর্বেদ, ইউনানি, কবিরাজি এই ধরনের কাজ করব। ঠিক আছে। তো এই ধরনের কাজ করবো যে এমনটা না, মানে করলে ভালো, না করলেও সমস্যা নেই, আমরা অ্যালোপ্যাথির উপর ডিপেন্ড করেও আমরা ট্রিটমেন্ট করতে পারি। তবে সেক্ষেত্রে সিরাপ এবং ট্যাবলেট নিয়ে প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কোনটা খাবো, ট্যাবলেট নাকি সিরাপ, এটা হচ্ছে আমার মূল কথা। তো ট্যাবলেটের জন্য মঙ্গলকে শক্তিশালী হতে হবে, আবার সিরাপের জন্য চন্দ্রকে শক্তিশালী হতে হবে। আর মঙ্গল শক্তিশালী হয় প্রথম দেড়কানে, মানে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে। আর চন্দ্র শক্তিশালী হয় 20 থেকে 30 ডিগ্রির মধ্যে। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড। তাহলে আমরা এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা আশা করি আমরা ট্রিটমেন্ট করতে পারবো, বা ট্রিটমেন্টের একটা সাজেশন দিতে পারবো, ট্রিটমেন্ট না ঠিক, ট্রিটমেন্টের একটা সাজেশন দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেমন ধরুন
আহ বুধ, বুধ মানে হচ্ছে আমরা জানি নার্ভ, আর কেতু মানে হচ্ছে সূক্ষ্ম নার্ভ। কেতুও নার্ভ, ঠিক আছে, এটা হলো আমরা সূক্ষ্ম বলি আর কি, সূক্ষ্ম নার্ভ। তাহলে এখানে যদি আমরা বুধ কেতুর কানেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অর্থাৎ এই বুধ বা কেতুর সাথে যদি, বা বুধ কিংবা কেতু যদি আমাদের মঙ্গল কিংবা শনি কিংবা দেখা গেলো চন্দ্রের সাথে কানেকশন পায়, তাহলে অবশ্যই নার্ভ রিলেটেড প্রবলেম হবে, হতে বাধ্য, নার্ভ রিলেটেড প্রবলেম হবেই হবে। তাহলে বুধ কেতুর সাথে, অর্থাৎ বুধের সাথে মঙ্গল আছে, শনি আছে বা চন্দ্র আছে, বা কেতুর সাথে মঙ্গল শনি চন্দ্র বসে আছে, তাহলে এরকম থাকলে নার্ভের সমস্যা হবে। বুধের সাথে থাকলে স্বাভাবিক টোটাল ওভারঅল নার্ভের প্রবলেম হবে। আর কেতুর সাথে যুক্ত হলে স্বাভাবিক সূক্ষ্ম নার্ভ, যেমন চোখের নার্ভ যেগুলো রয়েছে, আমাদের ছোট ছোট চিকন চিকন নার্ভ, এই নার্ভগুলো প্রবলেম হতে পারে, ব্রেইনের নার্ভ, ঠিক আছে, এরকম নানা রকমের নার্ভের প্রবলেম হতে পারে কেতুর সাথে রিলেটেড থাকলে। এই বিষয়গুলো আমরা ইন্ডিকেট করি, বা এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। শেষ তো, বোঝা গেল এই টপিকটা? তাহলে আমরা মোটামুটি হ্যাঁ স্যার। এই টপিকটা আমরা বুঝলাম, তো আমরা এখন এইটার সাথে রিলেটেড আর একটু ডিপে যাই, একটু অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমরা আরেকটি বিষয় বলি, সেটা হলো আমরা যদি আরেকটা ছক আঁকার চেষ্টা করি। আসলে আমাদের নেচারাল প্রকৃতির মাঝে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে, নারী জ্যোতিষটা অত্যন্ত শক্তিশালী এক্ষেত্রে। সেটা হলো, এগুলো কোথাও পাবেন না যেগুলো আমরা এখন আলোচনা করব। তো এগুলো অত্যন্ত সিক্রেট ব্যাপার, হ্যাঁ, এগুলো আপনাদের মধ্যে সীমিত রাখবেন। আচ্ছা, আমরা যে মেষ রাশি বলছি, এই মেষ রাশি যে মানে তত্ত্বের, কোন তত্ত্বের? অগ্নিতত্ত্ব, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, অগ্নিতত্ত্ব। হ্যাঁ, হ্যাঁ। রূপন দা, আপনার কথাগুলো কিন্তু বোঝা যায় না, আপনি একটু। হ্যাঁ, তো আমরা এটাকে আমরা যদি বলি আচ্ছা, নেট প্রবলেম, নেট নেট প্রবলেম। আমরা দুইটা ছক পাশাপাশি একটু রাখার চেষ্টা করি, দুইটা ছকে রাখলাম। তো প্রথম ছকে আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের অগ্নি। আচ্ছা, অগ্নিটাই আমরা লিখি, অ দিয়ে লিখতেছি, এভাবে সবকিছু লিখে যাবেন। অগ্নির পর এটা হচ্ছে পৃথ্বী, তাই না? অগ্নি, পৃথ্বী, আর এটা হলো বায়ু, এটা হলো বায়ু রাশি, বা লিখলাম। আর এটা হচ্ছে জল রাশি, জল লিখলাম, জল। তো এভাবে তো ক্রমান্বয়ে আসবে, তাই না? তো আমরা লিখে যাই অগ্নি, তো আমরা লিখে যাব অগ্নি, তারপরে আমরা এটা লিখলাম পৃথ্বী, অগ্নি পৃথ্বী, এটা লিখলাম বায়ু, আবার এটা লিখলাম জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, আবার আসবে অগ্নি পৃথ্বী। আসলে এই অগ্নিবৃত্তি বায়ু জল, অনেকে বলেন এর কি কারণ, এটা অনেক কারণ রয়েছে, অনেক রকমের বিষয় লুকিয়ে রয়েছে এক্ষেত্রে। জল, হ্যাঁ, অগ্নি পৃথ্বী বায়ু জল। তো এভাবে আমরা প্রত্যেকটা রাশিকে চিনে থাকি। আবার এখানে যে ছকটা রয়েছে ডান দিকে, সেই ছকে আমরা দেখুন, যখন আমরা পৃথিবীর যে জন্ম বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জন্ম হয়েছে, সেই জন্মটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তো পৃথিবীর প্রথমে কি ছিল, আবহাওয়াটা কেমন ছিল? আমরা জানি প্রথমে একটা অগ্নিময় গোলাকার পিণ্ড ছিল। তো সেই পিণ্ডটা মানে ঠান্ডা হতে 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 ধীরে ধীরে একটা শক্ত পদার্থে রূপান্তরিত, যেটাকে আমরা মাটি বা আমরা ধাতু বলি, অর্থাৎ প্রচন্ড রকমের একটা ধাতব বিষয় ছিল। তাহলে এই কারণে সৃষ্টির প্রথমে আমরা যেটা প্রথম রাশি কালপুরুষের মেষ রাশি, এটাকে আমরা ধাতু বলবো, এটা হচ্ছে ধাতব বিষয়ের মানে রেপ্রেজেন্টেটিভ আর কি। ধাতুগুলো যখন ছিল, তখন ধীরে 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 উদ্ভিদের সৃষ্টি হয়, তাই না? প্রাণী তো অনেক, জীব তো অনেক পরে আসে। তাহলে প্রাণ সৃষ্টি হয়, প্রাণময় মানে উদ্ভিদ সৃষ্টি হয়, উদ্ভিদ মানে হচ্ছে মূল সৃষ্টি হয়, এটাকে আমরা মূল বলবো, ঠিক আছে, ধাতু। আচ্ছা, এটাকে আমরা ধাতু দেওয়ার চেষ্টা করি, ধাতু মূল। আর এরপরে যেটা সৃষ্টি হয় সেটা হলো জীব। তো এভাবে আমরা ক্রমান্বয়ে ধাতু মূল জীব সবাই লিখে ফেলবো।
তাহলে ধাতু আমরা এখানে পাচ্ছি ধাতু, তারপরে আমরা মূল, আর এখানে মূল, ধাতু মূলের পরে জীব, তারপরে আমরা পাবো জীব আবার ধাতু না, ধাতু, ধাতু। আচ্ছা, এরপরে আমরা পাবো মূল, এখানে আমরা পাচ্ছি জীব, তারপরে ধাতু, আবার মূল, এরপরে আমরা আবার জীব পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের টোটাল কালপুরুষের যে বিষয়গুলো, ধাতু মূল জীব, ধাতু মূল জীব, বা অগ্নি পৃথিবী বায়ু জল, এটা আমাদের রাশির বিভিন্ন যে কারকতার ভিতরে লুকিয়ে রয়েছে, সেই কারকতার ভিতরে অনেক কিছু যুক্ত রয়েছে, এটা আমাদের জানাটা অত্যন্ত আবশ্যক। আমরা এই বিষয়টা আসবো, আমাদের আবার ডাক্তারের বর্ণনাটা আসবো, কিভাবে কোন ডাক্তারের কাছে গেলে পরে আপনার জন্য ভালো হবে সেটা আমরা একটু পরে দেখবো। তার আগে বিষয়টা একটু অফ টপিকে একটু বুঝাই নিই। তো দেখুন, আমাদের এই বিষয়টা কি, অগ্নি মানে মেষ রাশিকে কানেক্ট করলে, বা মেষ রাশি থেকে আমরা কি কি পাচ্ছি, মেষ রাশি থেকে আমরা ধাতু পাই, আবার এখানে আহ আবার কি কি পাই, অগ্নিতত্ত্ব পাই, অর্থাৎ আগুন পাই, আগুন এবং ধাতু। তাহলে আগুন এবং ধাতু পেলে আহ, অগ্নি আমরা, যেমন ধরুন আমি যদি বলি, আচ্ছা ধাতু মানে কি, আগুন, তাই না, আগুনটাকে আমরা দিলাম আগুন, আগুনের সাথে কি যোগ হচ্ছে তাহলে বলুন তো, আগুনের সাথে ধাতু যোগ হচ্ছে। তাহলে আগুনও পেলাম আবার ধাতু পেলাম, তাহলে সেই আগুন এবং ধাতু উভয় মিলে কি হয়, মেটাল হয়, কামার হয়, তাই না, কামার। কামাররা কি করে, আগুন নিয়ে কাজ করে, ধাতু নিয়ে কাজ করে, বা যে কোনো মেটালিক যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে এটার উপরে ডিপেন্ড করে। তাহলে আগুন এবং ধাতু অর্থাৎ কামার, কামারের কাজই হচ্ছে আগুন দিয়ে ধাতু গলানো, ধাতু থেকে একটা অস্ত্র বানানো, কোনো কিছু বানানো। তাহলে কামার হতে গেলে আমাদের কোন কোন রাশির কানেকশন থাকতে হবে, অবশ্যই মেষ রাশির কানেকশন থাকতে হবে। তাহলে মেষ রাশি থেকে আমরা ধাতু পাচ্ছি এবং অগ্নি পাচ্ছি। আবার শুধু তাই নাই, ধাতু বলতে আমরা এখানে মৃত্তিকা মানে মাটিকে বুঝাই, ধাতু বলতে মাটি তো। তাহলে আমরা কুমার হইতে পারি, মানে কুমোর, কুমোর, কুমোর হতে গেলেও আমাদের কি দরকার, আগুন দরকার, কারণ আগুন দিয়ে সে কি করে, মাটিটাকে পোড়ায়, সেই সাথে আগুন দরকার, মাটি দরকার। এই সরি, আমরা অগ্নির পরে আমরা ধাতু, সেক্ষেত্রেও কি দরকার, মাটি দরকার, মাটি মানে ধাতু শক্ত জিনিস। তাহলে এই কুমোর হতে গেলেও আমাদের কিন্তু এটার কানেকশন থাকতে হবে, অর্থাৎ এই কি, মেষ রাশি এবং মেষ রাশি কানেকশন থাকতে হবে। তো এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যে সেটা হলো, কেউ যদি বলে যে আমি মাছের ব্যবসা করব, দেখুন শুধু রাশি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, মাছের ব্যবসা, তাহলে বলেন তো, মাছের ব্যবসা করতে গেলে কোন কোন আহ মানে রাশির কানেকশন থাকতে হবে। জল, স্যার, জল, জল থাকতে হবে, আর কি কি থাকতে হবে, জীব, জীব থাকতে হবে। তাহলে কোন রাশি, এমন একটা রাশি বলুন যেখানে সেটা জলও রয়েছে, জীবও রয়েছে। মিথুন রাশি। মিথুন রাশি, ভালো করে বলুন। মীন রাশি স্যার। ভেরি গুড, চমৎকার, মীন রাশি। ঠিক আছে, মীন রাশি। তাহলে আমরা মাছের ব্যবসা করতে গেলে আমাদের মীন রাশির সাথেই কানেকশন থাকতে হবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, আমি যদি বলি মুক্তার ব্যবসা, ধরেন ধাতুর ব্যবসা মানে রত্নের ব্যবসা বা মুক্তার ব্যবসা, তাহলে মুক্তার ব্যবসা করতে চাইলে আমাদের কি করতে হবে, বা কোন রাশি কানেকশন থাকতে হবে। স্যার মুক্তা তো এখানে জলে হয়, জলের তো অবশ্যই কানেকশন দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে সেটাও তো একটা জীব। হ্যাঁ, না মুক্তা কি জীব নাকি, মুক্তা তো জীব না, ধাতু। ঝিনুক হচ্ছে জীব, ঝিনুক হচ্ছে জীব, ওই জীবের মধ্যে একটা বস্তুগত উপাদান হচ্ছে মুক্তা। মুক্তা কি এটা কি কখনো ধাতুর জীবন্ত প্রয়োজন? হয় না, মুক্তা কি কখনো জীবন্ত হয়, কোরাল জীবন জীবন্ত হতে পারে, প্রবাল, প্রবাল,
ঠিক আছে, প্রবাল হচ্ছে একটা জীবন্ত ইয়ে হতে পারে। কিন্তু মুক্তা তো হচ্ছে একটা ধাতব বিষয়, যেটা নাকি আপনার ইয়ের মধ্যে হয়, ঝিনুকের মধ্যে তৈরি হয়। এটা প্রদাহ থেকে তৈরি হয়। মুক্ত জীবন তো আমরা পড়েছি, অনেকে সায়েন্সে পড়েছেন। তাহলে এখানে আমরা জল পাচ্ছি, সেই সাথে আমরা ধাতু পাচ্ছি, তাহলে কোন রাশি হবে বলেন? মেষ রাশি। না, এটা তো ধাতু। আবার মুক্তা তো খুব রেয়ার জিনিস স্যার, খুব সুন্দর যে মাধুর্য জিনিস, সেক্ষেত্রে শুক্রের দুইটা রাশি আছে। একটা রাশি হচ্ছে ধাতু, তুলা রাশি। তুলা রাশি ধাতু, হ্যাঁ তো। আর আর একটা হচ্ছে আপনার ধাতু হচ্ছে কর্কট রাশি। না, এখানে তো আপনি দুটো রাশি বলছেন আলাদা। এই বাবা, আমরা তো কর্কটের মধ্যে ধাতুও পাচ্ছি, জলও পাচ্ছি তো। হ্যাঁ। মানে আমরা কর্কট বলবো, শুধু কর্কট, ক্যান্সার বলবো আমরা। কর্কট রাশির কানেকশন পেলেই তবে বলা যায় যে সে মুক্তার ব্যবসা করতে পারবে। সেখানে কি রয়েছে, একই সাথে জলও রয়েছে, একই সাথে আবার ধাতুও রয়েছে। ব্যাপারটা বোঝাতে পেলাম? ধাতুটা অনেকগুলো, ধাতু এখানেও রয়েছে, আবার এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, চারটা জায়গায় ধাতু রয়েছে। জলও কিন্তু আচ্ছা। চারটা জায়গায়, তিনটা জায়গায় জল রয়েছে। কিন্তু মূলত ধাতুটা রয়েছে এখানে, মানে কর্কটের মধ্যে। হ্যাঁ, কর্কটে, রাইট। তাহলে আমরা এখানে আমরা কি বলবো, এটা কর্কট রাশির কানেকশন থাকতে হবে তবেই আপনার অর্থাৎ আমাদের যে কর্মকারক গ্রহ শনির সাথে কর্কট রাশি কানেকশন থাকতে হবে, বা বুধের সাথে, শনি বুধ এবং কর্কট রাশি কানেকশন পেলে আমরা বলতে পারবো সে মুক্ত ব্যবসা করতে পারবে। আচ্ছা, আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিই, যে মুরগির ব্যবসা করব, আমরা মুরগি পালনের ব্যবসা করব, মুরগির পালন। সেটা হচ্ছে জীব। ভালো কথা, জীব। আর স্যার মূল মূল ফিবার মূল হলে হবে তো। না, এক্ষেত্রে এটা অগ্নি রাশির একটা কানেকশন থাকতে হবে, জীব। অগ্নিরাশির কানেকশন কেন থাকবে জীব। আমাদের? জীবের ক্ষেত্রে আমরা জীব পাচ্ছি, এই যে জীব আছে বায়ু, সেই সাথে আর বায়ু পাচ্ছি। আচ্ছা। বায়ু বলতে অ্যাকচুয়ালি আকাশকে বুঝে, অর্থাৎ বাতাসে, আকাশে এরা উঠতে পারে। মুরগিরা কিন্তু উঠতে পারে। এই কারণে আমরা, আর আর যদি আমি বলি যে এখানে এই যে মুরগির ব্যবসা আর একটা হলো ছাগলের ব্যবসা, ধরলেন ছাগলের ব্যবসা, কোনটা কোনটা করবে? কোন কোন রাশির সাথে কানেকশন ছাগলের থাকলে ব্যাপারে, ছাগল হবে? মিথুন। ছাগলটা তো স্যার মেষ রাশিতে তো আছে। মিথুন বলতে আমরা, মিথুনের মধ্যে আমরা কি পাচ্ছি, জীবও পাচ্ছি, আবার বায়ুও পাচ্ছি। সুতরাং মিথুন থেকে কি হবে? মিথুন থেকে মুরগি, মুরগি পালন হবে। কিন্তু ছাগল পালন কোথায় হবে? ছাগলটা তো একটা জীব। হ্যাঁ, অবশ্যই জীব। আর কি কানেকশন, ছাগল কোথায় থাকে? মাটিতে থাকে। ছাগল তো বেশি মাটিতে থাকে স্যার। তাহলে তাহলে এখানে মেষ রাশির ঘটকটা মাটির, আচ্ছা, পৃথ্বী রাশিতে জীব। কি হবে তাহলে বলেন? কন্যা রাশি। কন্যা রাশি। তাহলে কন্যা রাশিতে গিয়ে আমরা পৃথিবী পাচ্ছি, জীবও পাচ্ছি, তাহলে মানে ছাগলের ব্যবসার জন্য আমাদের কি দরকার, কন্যা রাশি দরকার। বুঝা গেল? দেখুন, এখানে সিম্পল দেখে দেখে আমরা অনেক সময় অনেক কিছুই অনুমান করতে পারি। এটা খুবই খুবই চমৎকার, এবং এটা আমরা আমাদের এই যে প্রত্যেকটা রাশির কারকতা, গ্রহের কারকতা, যে বিষয়গুলো, এগুলো আমরা অনেক সময় ডক্টরের বর্ণনা দিতে পারি, বা কোন 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 দিতে পারি। আচ্ছা, মঙ্গলকে বলা হয় মূলত প্রাণনাশ। সেখানে এই যে বললাম আমরা কন্যা রাশি, কন্যা রাশির সাথে আর কি কানেকশন থাকতে হবে, মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে প্রাণনাশ। আর বৃহস্পতি মানে হচ্ছে লাইফ গিভার, মানে এটি আমাদের জীবনকে দিয়ে থাকে। তাহলে কারো যদি মঙ্গল, ধরলাম কারো মঙ্গল এখানে রয়েছে, মানে মিথুনে রয়েছে, তাহলে সেটি কি মুরগির মানে খামার দেবে, অর্থাৎ নাকি সেই ওই মুরগির মাংসের দোকান দেবে, কোনটা? অনেকে আছে না, মুরগিটাকে আমি পালন করতেছি, আমি খামারে পালন করি, সেটা একটা কথা। আবার কেউ আছে মুরগিটাকে এনে দোকানে মানে কেটে জবাই করে বিক্রি করে মাংসটা, সেটা একটা ভিন্ন কথা। তাহলে কারো যদি মঙ্গল, যদি ধরলাম কথার কথা,
মিথুনে বসে আছে, তাহলে মিথুনে বসে থাকলে কি হবে, সেই জীবকে হত্যা করবে, তাই না? মঙ্গল মানে কাটাছেঁড়া তো। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কাটাছেঁড়া হওয়ার হ্যাঁ হ্যাঁ কারণে হ্যাঁ। অবশ্যই সে মুরগিটাকে কি করবে, মাংসটা বিক্রি করবে, মানে চিকেন বিক্রি করবে। আর যদি এখানে আমাদের মঙ্গল না থেকে যদি এখানে বৃহস্পতি থাকে, তাহলে সে কি কাটবে নাকি সে লালন পালন করবে জাস্ট? সে লালন পালন করবে স্যার। রাইট, লালন পালন করবে। ঠিক একইভাবে আমরা এই যে কন্যা রাশিতে যদি এখানে মঙ্গল থাকে, তার মানে সে ছাগলের মাংসের ব্যবসা করবে। আর যদি এখানে বৃহস্পতি থাকে, তাহলে সে ছাগল পালন করবে জাস্ট, আর কিছু না। ঠিক আছে, রুবন ভাই বলেছেন ধাতু কি, ধাতু মানে মাটি, ধাতু মানে শক্ত কোনো হার্ড অবজেক্ট। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে দেখে অনেক সময় আমরা মানে অনুমান করতে পারি আসলে কোন দিকে গেলে তার জন্য ভালো হবে, কোন ব্যবসা গেলে মূল, তার জন্য ভালো হবে। মূলের বিষয়ে স্যার একটু বলেন, যে হ্যাঁ। মূল, মূল। ও আচ্ছা, ধাতু মূল, মূল মানে হচ্ছে যেগুলো ধরেন আমরা আমাদের যেগুলো মাটির নিচে যেগুলো, তাই খনির ব্যবসা। কেউ যদি বলে যে না আমি মানে মাটি থেকে তুলবো, এরকম একটা ব্যবসা, যে মাইনের ব্যবসা, খনির ব্যবসা, ঠিক আছে, শনি এগুলো ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আমরা সেটাকে ওই যেগুলো, যেমন ধরেন অনেক রত্ন হতে পারে, যেগুলো ভূমি থেকে তোলা হয়, বিভিন্ন ফল, মূল জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে, যেগুলো যেগুলো আমরা খাই, যেগুলো মাটি থেকে আসে, যেমন আলুর ব্যবসা, ঠিক আছে, বা এগুলো যেগুলো মাটিতে হয় আর কি। তারপরে যেমন হতে পারে আবার মাটি থেকে আমরা কয়লা তুলি, সেটাও একটা হতে পারে কয়লা ব্যবসা। মাটি থেকে আমরা তারপর আপনার জি 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 যা যা হয় আর কি, এই বিষয়গুলো আমরা মূলকে ইন্ডিকেট করি, মানে উদ্ভিদ রিলেটেড যেগুলো বিষয়, উদ্ভিদের মূল আর কি। আমরা মূল বলতে অ্যাকচুয়ালি গাছ গাছরা ব্যবসা, কৃষিজ ব্যবসা যেগুলো, মাটিকে কর্ষণ করে যেখানে চারা রোপণ করা হয় মাটির নিচে, এই জাতীয় যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো ইন্ডিকেট করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসুন আমরা ডক্টরের আমি আরেকটা ছক আঁকার চেষ্টা করছি দ্রুত, যে আমরা কিভাবে বুঝবো আসলে কোন ডাক্তারের কাছে গেলে আমাদের জন্য ভালো হবে, বা আপনার যে ডাক্তার, ফ্যামিলিয়ার যে ডক্টর, তার চরিত্র আমরা বর্ণনা করব। এই চরিত্র বর্ণনা করতে গেলে প্রথমে আসবে আমাদের রাশির কারকতা, গ্রহের কারকতা, রাশির মালিক, কয়েকটা বিষয় আসবে। প্রথমে আমরা আসবে রাশির কারকতা, আমাদের জানতে হবে খুব ভালোভাবে। তারপরে গ্রহের কারকতা আসবে, এরপরে আসবে আমাদের রাশির মালিক। ঠিক আছে, রাশির মালিক। এই তিনটে বিষয় আমাদেরকে ভালোভাবে বর্ণনা দিতে হবে। আচ্ছা, তো আমরা বৃহস্পতি কথার কথা ধরলাম। বৃহস্পতি হচ্ছে আমাদের জীবকারক, মানে জীবলগ্ন। ঠিক আছে, বৃহস্পতি যেখানে থাকবে এটি হচ্ছে জীবলগ্ন। এটি বক্রী হোক বা মার্গী হোক, যেটাই হোক, সেটি জীবলগ্ন। তো জীবলগ্ন সাপেক্ষে আমরা গুণে গুণে যদি ষষ্ঠ ভাবে যাই, 1 2 3 4 5 6, তাহলে এই ষষ্ঠ ভাবকে বলা হয় জাতকের রোগের ভাব। তাহলে এই ষষ্ঠ ভাব থেকে রোগের ভাব হলে এটা হচ্ছে আমাদের ডিজিজ, আমরা এটা লিখে রাখি একটু। তাহলে এটি হচ্ছে আমাদের রোগের ভাব, রোগ। ঠিক আছে, রোগ। আচ্ছা, রোগ থেকে আমরা এটা যদি রোগের ভাব হয়, রোগের নাশ, প্রত্যেক ভাবের দ্বাদশ ভাবকে বলা হচ্ছে ভাবাত ভাবম, প্রত্যেক ভাবের দ্বাদশ ভাবকে বলা হয় ওই ভাবের নাশ। তাহলে এখানে দ্বাদশ ভাব কোনটি, নাশ কোনটা হবে, রোগের নাশ পঞ্চম ভাব। পঞ্চম ভাব। এতটুকু বুঝতে পারলেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, রোগের নাশ হচ্ছে তাহলে আমাদের পঞ্চম ভাব। আচ্ছা, আমাদের ডক্টর, আচ্ছা এটা একটা ব্যাপার। এবার আসুন আমাদের এই জীবলগ্ন সাপেক্ষে আমরা ডক্টর বা ডক্টরকে, ডক্টর হচ্ছে আমাদের একজন উপকারী বন্ধু, তাই না? ডাক্তার হচ্ছে আমাদের উপকারী, যে বন্ধুটা আমাদেরকে সাহায্য করে, রোগ মুক্তি থেকে সাহায্য করে, সেই উপকারী বন্ধু দেখা হয় কোন ভাব থেকে? সেটা 7 হাউস স্যার। না 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 না, এটা কি আপনারা বেদিক শিখেন নাই? 11th হাউস, 11th, একাদশ ভাব। একাদশ ভাব থেকে আমরা উপকারী 11। বন্ধু দেখি, তেমন। তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ। উপকারী বন্ধু দেখবো সাকসেস। একাদশ ভাব, একাদশ ভাব থেকে উপকারী বন্ধু দেখা হয়। তাহলে আমরা প্রথমে কি দেখবো, আমাদের ডক্টরের বর্ণনা দিব কোত্থেকে, তাহলে ডক্টর এটি হচ্ছে ডাক্তার, অর্থাৎ 11 ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে এটি হচ্ছে ডাক্তার।
ঠিক আছে, তো এখন আমি তো আপনাদের কারো ছক জানা নেই, তো আমি যে কোনো একটা ছক দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে একাদশ ভাবে কোন কোন গ্রহ বসে আছে, বা একাদশ ভাব এটা কোন রাশি, প্রথমে আগে রাশির কারকটা দেখতে হবে। একাধারে ভাব যেহেতু মেষ রাশি, তার মানে এই ডক্টরের মধ্যে মানে একটু খিটখিটি স্বভাব থাকবে, একটু রাগ থাকবে, তেজ থাকবে, তাই না? যেহেতু এটা মেষ রাশি, মানে এটা একটা মেষ রাশি, তো এর মধ্যে এটা পূর্ব দিক, আবার এটা কোন দিক বোঝায়? পূর্ব দিক বোঝায়। হ্যাঁ, এবং পূর্ব দিক হলে আপনার ডক্টরের চেম্বার বা ডক্টর অবশ্যই পূর্ব দিকে অবস্থান করবে। শুধু পূর্ব না, পূর্ব ঘেঁষা। তাহলে পূর্ব ঘেঁষা হলে আমরা কি বলবো? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, এরকম আরো যে কোণগুলো রয়েছে আর কি, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, এই ধরনের দিকে যদি আপনি যান কোনো ডক্টরের সন্ধানে, তাহলে সেটি আপনার জন্য উপকারী হবে। আচ্ছা, গেল এটা একটা টপিক। আর একটা হচ্ছে ওই ডক্টর একটু খিটখিটে স্বভাবের হবে স্বাভাবিকভাবে, যেহেতু মেষ রাশি রয়েছে। হ্যাঁ, যে মানে রাশির এবার গ্রহের কারকতা, আমরা গ্রহটা দেখবো কোন কোন গ্রহ বসে আছে সেটা দেখবো। এখানে ধরলাম রবি বসে আছে বা বুধ বসে আছে, এরকম যদি হয় সেটা একটা ব্যাপার। তাহলে রবি থেকে আমরা কি বুঝি? রবি থেকে আমরা বুঝি প্রথমত, রবি যদি থাকে একাদশে, তাহলে স্বাভাবিকভাবে এটা চশমা পড়বে, ডক্টরের চশমা পড়বে। কেমন? চশমা পরা এরকম একজন ব্যক্তি থাকবেন। এবং রবি মানে হচ্ছে সার্জন বা রোগ মুক্তির জন্য স্বাভাবিকভাবে সাহায্য করে। বুধ মানে হচ্ছে প্রচন্ড বুদ্ধি থাকবে, তার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বোঝানোর ক্ষমতা থাকবে প্রচন্ড ভাবে। হ্যাঁ, এবং রবির যে আয়ু বা বয়স, রবি মানে হচ্ছে অনেকটা 40 থেকে 45 বছরের মধ্যে আয়ু হয়। হ্যাঁ, 40 থেকে 45। আর বুধ মানে শিশু সুলভ আচরণ বা শিশু সুলভ, তাহলে বুধ মানে হচ্ছে কত? হ্যাঁ, 20 থেকে ধর না 25 বছর, এরকম ছোট আর কি একদম। তাহলে ওভারঅল আমরা যদি বলি আরো ছোট হবে, সরি 15 থেকে ধরেন 20 বছর, 20 বছর। তাহলে ওভারঅল যদি বলি আমরা আচ্ছা, প্রায় 30 থেকে 40 বছর বয়স্ক এই যে ডক্টর গুলো রয়েছে, ইয়াং ডক্টর গুলোই হচ্ছে তার জন্য পারফেক্ট। ঠিক আছে। এবার আমরা দেখবো যে রাশি তো দেখলামই, রাশি গ্রহের কারকতাও দেখলাম, সেই সাথে রাশির মালিক। তাহলে এই রাশির মালিক কে? মঙ্গল। ধরলাম কথার কথা মঙ্গল কোন রাশি, যে কোনো একটা রাশিতে বসে আছে। ধরলাম কথার কথা মঙ্গল এখানে ধরলাম এই যে কুম্ভ রাশিতে বসে আছে। তাহলে তাহলে কুম্ভ রাশিতে বসে থাকার অর্থ হচ্ছে জ্ঞানের রাশি, এটা হচ্ছে একটা জ্ঞানের রাশি। কারণ কি, এখানে একটা কলসি, এটা সিম্বল কি, একটা কলসির মধ্যে একটা মানে পড়তেছে জ্ঞানগুলা ভিতরে। তার মানে এটা তার ভিতরে প্রচন্ড জ্ঞান থাকে, তাকে সহজে বোঝা যায় না বাইরে থেকে।